নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে আমি স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আরও একবার নিয়ে এলাম আপনাদের সামনে একটি খুশির খবর। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের একটি খবর জানিয়েছিলাম, যেটি হলো এসএসসি এসএলএসটি যে রিক্রুটমেন্ট নতুনভাবে নিয়োগ হতে চলেছে সেই সংক্রান্ত একটি নোটিশের বিস্তারিত তথ্য আমি আলোচনা করেছিলাম গত আগের ভিডিওতে, যেখানে আমি দেখিয়েছিলাম যে যারা 2016 সালে এসএসসি এসএলএসটি কোয়ালিফাই করেছিল এবং কল লেটারও পেয়েছিল, কিন্তু তারপরে বিগত এত বছর তারা অনেকটা সময় অতিবাহিত করেছে, কিন্তু কোনো রকম নিয়োগ প্রক্রিয়ার মধ্যে তারা অন্তর্ভুক্ত হতে পারেনি। তো তাদেরকে এসএসসি এসএলএসটি যে বোর্ড রয়েছে সে বোর্ড তাদেরকে কাউন্সেলিংয়ের একটি ডেট দিয়েছে এবং সেই হিসাবে তাদেরকে কাউন্সেলিংয়ের গত ডিসেম্বর থেকে ব্যবস্থা করেছে। তো পুজো আবহের মধ্যে এটি ছিল অনেকটা একটা স্বস্তির খবর, অনেকটা সুখবর। এর মধ্যে আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি সুখবর। তো বন্ধুরা, আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন বিষয়ে আলোচনা করছি এবং কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। যারা আরআরবির যে কোনো পোস্টের জন্য অর্থাৎ রিক্রুটমেন্টের জন্য এতদিন অপেক্ষা করছিলেন, তাদের জন্য চলে এলো আর একটা নতুন সুখবর। বন্ধুরা, অফিসিয়ালিভাবে কোনো নোটিশ এখনও কিন্তু পাবলিশ করা হয়নি, কিন্তু গত কিছুদিন আগে থেকে একটা শর্ট নোটিশ প্রায় ভাইরাল হয়ে গেছে, এটা বলাই যায়, অনেকে দেখেও নিয়েছেন। তো নোটিশটি 100% সঠিক এটাও বলা যায় না, আবার এটা একবারই যে ফেক সেটাও বলা যায় না। খুব সম্ভবত এই নোটিশটি অফিসিয়ালিভাবে আসতে চলেছে, তার আগে হয়তোবা কোনো কারণে এটি লিকেজ হয়ে গেছে। যাই হোক, সে বিষয়ে আলোচনা করছি না। তবে বন্ধুরা, আপনাদের কাছে এটা বলার যে অবশ্যই কিন্তু এবছর অর্থাৎ 2023-এর শেষের দিকে, সেটা নভেম্বর কিংবা ডিসেম্বরে, এই আরআরবির রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু আসতে চলেছে, সেটা আরপিএফ পোস্টে। অর্থাৎ আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যারা প্রিপারেশান নিচ্ছেন, এর আগের যে আরপিএফ এসআই বা কনস্টেবলের পরীক্ষা হয়েছিল সেটা কিন্তু 2018 সাল। তারপর থেকে বিগত 4 বছর 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এবছর আরপিএফ এসআই বা কনস্টেবল বেরোনোর কিন্তু একটা বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে। তো অলরেডি আমাদের যে রেলমন্ত্রী রয়েছে অশ্বিনী বৈষ্ণব, উনি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কাছে অলরেডি তথ্য জানতে চেয়েছেন এবং ভ্যাকান্সি সংক্রান্ত একটি শিডিউল তৈরি করে তার পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত তথ্য জমা করতে বলেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু একটা নিয়োগ সংক্রান্ত অর্থাৎ আরপিএফ নিয়োগ সংক্রান্ত একটা রিক্রুটমেন্টের বিষয় নিয়ে কিন্তু বেশ নড়ে চড়ে বসেছে। তো বন্ধুরা, যারা আপনারা ইংলিশে একটু দুর্বল বা ইংলিশকে একটু ভয় পান, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ দিতে চলেছে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। অর্থাৎ আপনারা অনেকেই জানেন, যারা রেলের প্রিপারেশান নিচ্ছেন বা রেলের এর আগেও পরীক্ষা দিয়েছেন, সেখানে কিন্তু ইংলিশ বিষয়টা থাকে না। আরপিএফ এসআই বলুন কিংবা আরপিএফ কনস্টেবলে বলুন না কেন। তো তাই যারা ইংলিশে একটু ভীতি রয়েছে বা ভয় রয়েছে যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ থেকে থাকে। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বলে আজকের এই নোটিফিকেশানের মাধ্যমে কি জানানো হচ্ছে বিষয়টি একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তার আগে বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল ঘন্টাটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে এই রকম নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম আপডেট করা হয়ে থাকে। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম যে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে আরপিএফ পোস্টে 2023 সালে নতুনভাবে নিয়োগ হতে চলেছে, সেটি কিন্তু শুধু কনস্টেবল নয় অথবা এসআই নয়, কনস্টেবল এবং এসআই উভয় পদেই কিন্তু রিক্রুটমেন্টটি হতে চলেছে। এবং আনুমানিক একটা টেন্টেটিভ যে ভ্যাকান্সির কথা কম বেশি আলোচনা করা হচ্ছে বা হতে পারে, সেটা হলো ম্যাক্সিমাম আপনার 12,000 ক্রস করতে পারে, কিন্তু মিনিমাম আপনার 12,000 কিন্তু ভ্যাকান্সি বেরোবে, এটা একদম। তো একটা আনুমানিক যে ভ্যাকান্সি বা শূন্যপদ সেটা 12,000-এর কাছাকাছি এরকম একটা আন্দাজ করা যেতেই পারে।
তো এই ভ্যাকান্সিটা শুধু কিন্তু মেল বা ফিমেল এরকম কিছু নয়, এটা মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবেন। এছাড়াও আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এর যোগ্যতা কী কী রয়েছে, অর্থাৎ আপনি যদি আরপিএফের এসআই বা কনস্টেবল হওয়ার স্বপ্ন দেখে থাকেন বা হতে চান, সেক্ষেত্রে আপনার যোগ্যতা কী লাগবে, আপনার স্যালারি যদি আপনি পেয়ে থাকেন চাকরিটা, তাহলে আপনার স্যালারি কত টাকা হবে, এই পরীক্ষাটা কোন মুডে হয়ে থাকে, অর্থাৎ অফলাইন নাকি অফলাইন, এবং পেপার সিস্টেম কেমন কি থাকে, এর সিলেবাস কী কী থাকে, কারা আবেদনের যোগ্য, মেল না ফিমেল, এই সংক্রান্ত সমস্ত যাবতীয় খুঁটিনাটি বিষয়। এবং যেহেতু এটি পুলিশ সার্ভিস, সেক্ষেত্রে আপনার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের একটা বিষয় থাকে, যেক্ষেত্রে আপনার দৌড়, হাই জাম্প, লং জাম্প, আপনার উচ্চতা, বডি ফিটনেস, এই জিনিসগুলো কিন্তু খুব বিশেষভাবে লক্ষ্য নজর করা হয়। তো সেই সংক্রান্ত খুঁটিনাটি সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তোবা গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি স্কিপ করে যেতে পারেন। তো চলুন বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ তথ্য একের পর এক আলোচনা করা যাক। তো আমি এর আগে যেমনটা বললাম যে টেন্টেটিভ যে ভ্যাকান্সি বা আনুমানিক যে শূন্য পদ, সেটি 12,000-এর কাছাকাছি এরকম হতে পারে। সেক্ষেত্রে এখানে মেল এবং ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয়ই আবেদনযোগ্য। তো বন্ধুরা, এখানে অনুমান করা হচ্ছে যে কনস্টেবল এই পোস্টটির জন্য মিনিমাম 9,000 সিট এরকম একটা বেরোনোর সম্ভাবনা রয়েছে, এবং সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই এই পোস্টের জন্য আনুমানিক 3,000 ভ্যাকান্সি বেরোনোর একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এইভাবে সর্বমোট 9,000 প্লাস 3,000, এইভাবে আরপিএফের যে এসআই এবং কনস্টেবল মিলিয়ে আনুমানিক 12,000 একটা ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা রয়েছে। এরপরে আলোচনা করব যে আপনাদের এজ ক্রাইটেরিয়া কি হওয়া দরকার। দেখুন, আপনার এজ অর্থাৎ বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হওয়া দরকার আপনি যদি কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকেন, এবং আপনি যদি সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে 20 থেকে 25 বছর। এরপরে আপনারা সবাই জানেন যে গভর্নমেন্টের একটা ছাড়পত্র রয়েছে, যারা এসসি এসটি এই জাতীয় যারা উপজাতির অন্তর্গত, তাদের ক্ষেত্রে 5 বছর এবং 3 বছরের একটা রিল্যাক্সেশন রয়েছে ওবিসিদের ক্ষেত্রে। এভাবে গভর্নমেন্ট যেটা প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে হয়ে থাকে, সেই রকমভাবে একটা আপনারা যদি কাস্ট থেকে বিলং করে থাকেন, সেক্ষেত্রে একটা বয়সের ছাড়পত্র পাওয়া যায়। এরপর এই পোস্টের জন্য অর্থাৎ এসআই এবং কনস্টেবল পোস্টের জন্য যোগ্যতা সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা দেখুন, প্রথমেই আপনাকে বলবো, আপনি যদি এসআই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোনো স্ট্রিম থেকে আপনাকে গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে, অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশন থাকাটা বাধ্যতামূলক। এবং আপনি যদি কনস্টেবল এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে থাকেন বা অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনার 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ আপনাকে মাধ্যমিক এই যোগ্যতাটাকে কোয়ালিফাই করতে হবে, অর্থাৎ আপনাকে মাধ্যমিক পাস করতে হবে। বন্ধুরা, এরপরে এক্সাম থ্রু অর্থাৎ এক্সাম মোডটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ কিসের মাধ্যমে আপনারা এক্সামটি দেবেন। আমরা অনেকেই জানি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলুন বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সাম হয়ে থাকে, অনেক ক্ষেত্রেই সেগুলো ওএমআর শিট এবং অনেক ক্ষেত্রেই সেগুলোকে সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে হয়ে থাকে। তো এক্ষেত্রে এক্সামটি হয়ে থাকে সেটি কিন্তু সিবিটি মোডে হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে এমসিকিউ টাইপের মাধ্যমে আপনাকে এক্সামটি নেওয়া হয়ে থাকবে। বন্ধুরা, এখন আলোচনা করব যে এসআই এবং কনস্টেবল এই দুটি পোস্টের সিলেবাস কী কী রয়েছে, অর্থাৎ আপনি তো অ্যাপ্লাই করার আগে আপনার সিলেবাস জানা দরকার না, আপনি এক্সাম কোয়ালিফাই করার আগে তো আপনার আগে সিলেবাস সম্পর্কে বিশেষ ধারণা থাকা দরকার। সেক্ষেত্রে দেখে নেবো যে কোন কোন সাবজেক্টের এক্সাম এখানে হয়ে থাকে। আমি প্রথমেই বলেছি যে আপনাকে এখানে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে ইংলিশ বিষয়টি কিন্তু থাকে না। সেক্ষেত্রে যাদের ইংলিশ বিষয়টি নিয়ে একটু ভয় ফিল করে থাকেন বা একটু কমজোর রয়েছে যারা, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো অপরচুনিটি থাকে এখানে। সেক্ষেত্রে দেখুন, এখানে যেটা আরপিএফের যে পোস্টটি বেরোতে চলেছে, সেখানে এসআই এবং কনস্টেবলের যে উভয় পোস্টেরই সিলেবাস কিন্তু একই থাকে। তো এখানে কোন কোন বিষয় আছে দেখুন। এখানে প্রথমত আমি স্ক্রিনের উপর আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে সাবজেক্ট রয়েছে, এখানে নম্বর অফ কোশ্চেন অর্থাৎ কটি করে প্রশ্ন থাকে এবং কত নাম্বার এখানে বরাদ্দ থাকে। তো সেই বিষয়টি আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো প্রথমেই দেখুন, এখানে যেটি উল্লেখ করা রয়েছে সেটি হলো জেনারেল অ্যাওয়ারনেস। এখানে আপনার 50টা প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান 1, যেখানে আপনার 50 নম্বর থাকবে।
এরপরে রয়েছে দেখুন অ্যারাথমেটিক, অর্থাৎ আপনার এটা গণিতের অংশ, অর্থাৎ পাটিগণিত বিষয়টি রয়েছে। এখান থেকে 35টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর অর্থাৎ 35 নম্বর। এরপরে যেটি রয়েছে দেখুন, এরপরে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, অর্থাৎ জিআই এবং রিজনিং। এখান থেকেও 35টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে আপনি 35 নাম্বার গেইন করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখুন সর্বমোট আপনার 120টি প্রশ্ন হবে এবং 120টি প্রশ্নের জন্য আপনার 120 নম্বর বরাদ্দ থাকবে। বন্ধুরা এরপর আলোচনা করব এক্সাম ফিস নিয়ে। আপনি যদি আরআরবি, আরপিএফ, এসআই কিংবা কনস্টেবল এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে যারা এসসি, এসটি, পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি প্রবলেম রয়েছে যাদের, সেই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করে থাকেন, তাহলে আপনার জন্য কোনো রকম ফিস লাগছে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে আপনি আবেদন করতে পারবেন। এবং যদি অন্যান্য কাস্টের হয়ে থাকেন, অর্থাৎ ওবিসি, জেনারেল, এছাড়া যে অন্যান্য জেনারেল কাস্ট রয়েছেন, সেই সমস্ত কাস্টের ক্ষেত্রে এখানে 100 টাকা মিনিমাম বরাদ্দ করা হয়ে থাকে। বন্ধুরা এরপরে আলোচনা করব আপনার কাছে, যেটা প্রথমেই বলেছি যে এটি যেহেতু পুলিশ সার্ভিস, সেক্ষেত্রে এখানে আপনার একটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট একটা হয়ে থাকে। তো প্রথমেই এখানে আলোচনা করছি যে ফিজিক্যাল মেজারমেন্ট কনস্টেবলের ক্ষেত্রে কি কি হয়ে থাকে। দেখুন এখানে ক্যাটাগরি অনুযায়ী উল্লেখ করে দেওয়া হয়েছে। যদি আপনি আনরিজার্ভড এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে থাকেন এবং আপনি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার উচ্চতা হওয়া চাই, এখানে সেন্টিমিটারে বলা হয়েছে দেখুন 165 এখানে সেন্টিমিটার, অর্থাৎ 165 সেন্টিমিটার হওয়া দরকার। এবং যদি আপনি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন কনস্টেবলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার হাইট হওয়া দরকার বা উচ্চতা হওয়া দরকার 157 সেন্টিমিটার। আপনি এটি ফুটে কনভার্ট করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার উচ্চতা কত ফুট এখানে চাওয়া হয়েছে। এবং দেখুন এখানে বলা হয়েছে চেস্ট, অর্থাৎ বুকের যে ছাতি রয়েছে সেটি কতটা ফুলিয়ে এবং কতটা এক্সপেন্ডেড, সেটা আপনাকে এখান থেকে দেখে নিতে হবে। তো এখানে দেখুন যারা পুরুষ রয়েছেন তাদেরকে না ফুলিয়ে 80 সেন্টিমিটার এবং বুক ফুলিয়ে হচ্ছে 85 সেন্টিমিটার। এছাড়া যারা এসসি এবং এসটি কাস্ট থেকে বিলং করেন তাদের ক্ষেত্রে উচ্চতা দরকার 160 সেন্টিমিটার। দেখুন তো বন্ধুরা তাদের ক্ষেত্রে উচ্চতা দরকার 160 সেন্টিমিটার। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন এসসি এসটি থেকে বিলং করেন তাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। এবং বুকের যে ছাতি রয়েছে সেটি না ফুলিয়ে 76.2 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81.2 সেন্টিমিটার। এসটি এবং জেনারেল, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি বাদ দিয়ে আর অন্যান্য যে সমস্ত উপজাতি রয়েছেন, যেমন গোড়ালিস, গোর্খা, মারাঠা, ডুগরা, কুমাঙ্গোস এই জাতীয় যে সমস্ত উপজাতি থেকে যারা বিলং করে থাকেন তাদের ক্ষেত্রে দেখুন এখানে হাইটের কথা বলা হয়েছে যে 163 অর্থাৎ 163 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 155 সেন্টিমিটার। এবং এখানে দেখুন চেস্ট যেটি বলা হয়েছে সেটি হলো এখানে 80 সেন্টিমিটার না ফুলিয়ে এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার। এখানে যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে যে জিনিসটি দেখতে পাবেন, এখানে দেখুন বলা হচ্ছে অনলি ফর মেল, অর্থাৎ এই যে সেক্টরটি রয়েছে অর্থাৎ চেস্ট অর্থাৎ বুকের যে বিষয়টি রয়েছে, বুকের ছাতির যে বিষয়টি, সেটি কেবলমাত্র কিন্তু পুরুষদের জন্য, অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের জন্য। মেয়েদের এই বিষয়টি চেক করা হবে না, মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র হাইটটি চেক করা হবে। তো বন্ধুরা এরপরে দেখে নেব যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এই বিষয়ে কি বলা হচ্ছে আরপিএফ কনস্টেবলের জন্য। দেখুন আপনি যদি মেল ক্যাটাগরি থেকে হয়ে থাকেন এবং কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে এখানে 1600 মিটার রান করতে হবে, অর্থাৎ দৌড়াতে হবে। সেক্ষেত্রে আপনার সময় থাকবে 5 মিনিট 45 সেকেন্ড। এবং আপনি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার 800 মিটার দৌড় হবে এবং সেক্ষেত্রে আপনার সময় থাকবে 3 মিনিট 40 সেকেন্ড। এছাড়া আপনি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার যে লং জাম্প একটি টেস্ট হবে, সেখানে আপনার সর্বোচ্চ 14 ফিট পর্যন্ত লং জাম্প দিতে হবে। এবং যদি আপনি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য 9 ফিট। এবং হাই জাম্প যে বিষয়টি রয়েছে, এখানে যদি আপনি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার জন্য হাই জাম্প 4 ফিট এবং আপনি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য 3 ফিট। এটি হলো হাই জাম্প।
তো এইভাবে আপনার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এটা কনস্টেবলের বলে দিলাম। এরপর আলোচনা করব বন্ধুরা যে সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই যে পোস্টটি নিয়োগ হতে চলেছে তার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নিয়ে। তো দেখুন বন্ধুরা, যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন ঠিক আগের মতন একই রয়েছে কনস্টেবল পোস্টের মতনই। অর্থাৎ আপনার ক্যাটাগরি যদি আনরিজার্ভ বা ওবিসি হয়ে থাকেন এবং আপনি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার উচ্চতা দরকার 165 সেন্টিমিটার এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার 157 অর্থাৎ 157 সেন্টিমিটার। এখানে আগের মতন একইভাবে বলা হয়েছে অনলি ফর ফিমেল, অর্থাৎ চেস্টের যে বিষয়টি থাকে সেটি শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য, এটি মেয়েদের চেক করা হবে না, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদেরকে হাইট চেক করা হবে। তো দেখুন একইভাবে আগের মতন এখানে যদি আপনি এসসি এবং এসটি ক্যাটাগরি থেকে বিলং করে থাকেন সেক্ষেত্রে আপনার যে হাইট হওয়া দরকার সেটি হলো 160 সেন্টিমিটার। আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে 152 সেন্টিমিটার। এটি আপনি ফুটে কনভার্ট করে নেবেন তাহলে বুঝতে পারবেন 160 সেন্টিমিটার ইজিক্যাল টু কত ফুট। এরপরে আপনার বুকের ছাতি পুরুষ মানুষদের ক্ষেত্রে বলছি না ফুলিয়ে 76.2 এবং ফুলিয়ে 81.2 সেন্টিমিটার হতে হবে যদি আপনি এসসি এসটি কাস্ট থেকে বিলং করে থাকেন। এছাড়া ঠিক আগের মতন যারা এসসি এসটি ওবিসি এই জাতীয় কাস্ট ছাড়া অন্যান্য কাস্ট বা উপজাতি থেকে বিলং করেন যেমন গোর্খা, গোয়ালিস, মারাঠা, ডোংরা এবং কুমাঙ্গোস এই জাতীয় যারা ক্যাটাগরি বা উপজাতি থেকে বিলং করে থাকেন তাদের ক্ষেত্রে উচ্চতা দরকার 163 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার এবং পুরুষ মানুষদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে দেখুন 80 সেন্টিমিটার বুকের ছাতি না ফুলিয়ে এবং ফুলিয়ে 185 সেন্টিমিটার। এছাড়া বন্ধুরা এসআই এই পোস্টটির যে এফিসিয়েন্সি টেস্ট সেখানে বলা হচ্ছে দেখুন সাব ইন্সপেক্টরের যে এক্সিকিউটিভ মেল রয়েছে এবং সাব ইন্সপেক্টরের এক্সিকিউটিভ যে ফিমেল পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনার দৌড়ের সময়টা একটু বেশি পাওয়া যায়। দেখুন দৌড়টা রয়েছে 1600 মিটার অর্থাৎ কনস্টেবলের মতন একই, কিন্তু এখানে সময়টা রয়েছে দেখুন 6 মিনিট 30 সেকেন্ড এবং মহিলাদের ক্ষেত্রে রয়েছে 800 মিটারের দৌড়, সেখানে সময় রয়েছে 4 মিনিট। এবং আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন দেখবেন যে লং জাম্প যেটি রয়েছে পুরুষ মানুষদের ক্ষেত্রে রয়েছে এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য 12 ফুট এবং মেয়েদের জন্য সেটি রয়েছে 9 ফুট এবং এখানে হাই জাম্প পুরুষ মানুষদের জন্য অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 3 ফিট 9 ইঞ্চ এবং মহিলা ক্যান্ডিডেট অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 3 ফিট। তো দেখুন আমি এখানে সিলেবাস আপনাদেরকে জানিয়ে দিয়েছি যেখানে আপনার জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারাথমেটিক এবং জিআই এবং রিজনিং থাকবে। সর্বমোট 120টি প্রশ্ন এবং 120 নম্বর। এবং এখানে অবশ্যই করে বন্ধুরা খেয়াল রাখবেন এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ আপনি যদি কিছু প্রশ্ন ভুল করেন সেক্ষেত্রে আপনার প্রাপ্ত নাম্বার থেকে নম্বর কেটে নেওয়া হবে। এবার সেটা 1/3 থাকে, অর্থাৎ 3টে প্রশ্ন ভুল করলে আপনার একটা নাম্বার কেটে নেওয়া হবে। এবার সেটা পরিবর্তন হয়ে 1/4 করা যেতে পারে। তো এইভাবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, সেটি আপনি অবশ্যই করে মাথায় রাখবেন। এরপরে আপনার সঙ্গে আলোচনা করব যে এই পুরো যে সম্পূর্ণ প্রসেসটা অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে শুরু করে নিয়োগ পাওয়া পর্যন্ত সম্পূর্ণ এই যে একটা বিস্তর একটা প্রসেস রয়েছে, এই প্রসেসটা ঠিক কোন কোন স্টেপের মধ্যে দিয়ে এবং কটি স্টেপে হবে সেটা একটা জানার বিষয় রয়েছে। তো চলুন সে বিষয়ে আলোচনা করি। তো দেখুন আপনাকে আমি প্রথমেই বলেছি যে এক্সামটি হবে সিবিটি, এখানে কিন্তু ওএমআর শিটে এক্সাম হবে না, অর্থাৎ এখানে আপনার পেন নিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই, এখানে ওএমআর শিটে বল পাকানোরও দরকার নেই। আপনার সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে এবং সম্পূর্ণ অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ টাইপ এক্সাম হবে, নেগেটিভ মার্কিং রয়েছে। এছাড়া আপনি যদি সিবিটি এক্সাম কোয়ালিফাই করে থাকেন সেক্ষেত্রে আপনার তারপরের যে স্টেপটি রয়েছে সেটি হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ মাঠের যে বিষয়টি আমি একটু আগে আলোচনা করলাম যেখানে দৌড় রয়েছে, হাই জাম্প রয়েছে, লং জাম্প রয়েছে, উচ্চতার বিষয় রয়েছে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আলাদা আলাদা। তো আপনি যদি এই স্টেজটিও কমপ্লিট করতে পারেন এরপরে আপনার তৃতীয় স্টেজ থাকবে ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ ডিভি। আপনার যে সমস্ত ডকুমেন্টস আপনি সাবমিট করেছেন বা এসেনশিয়াল যে সমস্ত ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশনের ব্যবস্থা করা হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের পরেই আপনার হবে মেডিকেল এক্সাম অর্থাৎ মেডিকেল টেস্ট। এখানে আপনার যদি মেডিকেল এই প্রসেসটিও কমপ্লিট হয়ে থাকে এরপরে আপনি নিয়োগপত্র পাবেন অর্থাৎ জয়নিং। তো
তো বন্ধুরা বুঝতেই পারলেন যে এটি 4টি স্টেপের মধ্যে দিয়েই কমপ্লিট হবে। অর্থাৎ প্রথমত সিবিটি এক্সাম কোয়ালিফাই করতে পারলে আপনার ফিজিক্যাল মেজারমেন্ট এবং এফিসিয়েন্সি টেস্ট, তারপরেই আপনার ডকুমেন্টস ভেরিফিকেশান এবং তারপরেই আপনার মেডিকেল। এরপরে আপনি আপনার নিয়োগপত্র হাতে পাবেন এবং জয়েনিং পেয়ে যাবেন। তো বন্ধুরা এরপরে যেটা সবার জানার বিষয় থাকে যে আপনি যদি চাকরিটা পেয়ে যান সেক্ষেত্রে আপনার স্যালারিটি কত টাকা হতে পারে। তো এখানে দেখুন, আপনারা যারা কনস্টেবল এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন বা কনস্টেবল এই পোস্টের জন্য আপনারা যারা চাকরিটি পাবেন, সেক্ষেত্রে আপনার স্যালারি হবে 5,200 টাকা থেকে 20,200 টাকা এবং 2,000 গ্রেড পে এর সঙ্গে যোগ হবে। এবং এখানে যে পে লেভেল রয়েছে সেটি হলো লেভেল 5। এখানে আপনার পিএফ, ইএসআই সব কিছু মিলিয়ে এবং কাটছাট করে আপনি কিন্তু একটি ভালো স্যালারি আপনি গ্রস স্যালারি হিসাবে আপনার হাতে পাবেন। এছাড়া যারা এসআই পোস্টে সিলেকশন পাবেন, অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে সিলেক্টেড হবেন, তাদের স্যালারি হবে বন্ধুরা 34,500 টাকা এবং 7th সিপিসি অনুযায়ী 4200 টাকা আপনারা গ্রেড পে পাবেন। এবং আপনার যে পে লেভেল থাকবে সেটি হলো লেভেল 6। তো কনস্টেবলের থেকে স্যালারিটা অনেকটাই বেশি থাকে এখানে। এবং এখানে আপনার ইএসআই এবং পিএফ ফান্ড সব কিছু কেটে এবং গ্রস স্যালারির সঙ্গে ডিআরএস অ্যালাউন্স এবং হাউস অ্যালাউন্স, মেডিকেল এই সমস্ত যোগ করে আপনার কিন্তু একটা বেশ ভালো স্যালারি আপনার মাসের শেষে কিন্তু আপনি গ্রস স্যালারি হিসাবে হাতে পাবেন। তো বন্ধুরা বুঝতেই পারলেন, পোস্ট যথেষ্ট ভালো এবং যোগ্যতা সম্পন্ন কাজ, স্যালারিও ভালো। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি বছরই কিন্তু দেখবেন কিছুদিন আগে নাগাদ আবারও ডিএ বাড়ানো হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। এইভাবে কিন্তু ডিএ আপনার বাড়তে থাকে, অর্থাৎ ডিআরএস অ্যালাউন্স বাড়তে বাড়তে কিন্তু স্যালারিটা একটা উচ্চতায় গিয়ে পৌঁছায়। তো সেক্ষেত্রে জব সিকিউরিটি রয়েছে এবং এখানে আপনার স্যালারি যথেষ্ট ভালো, যথেষ্ট সম্মানযোগ্য পোস্ট এবং আপনার পাওয়ার পোস্ট রয়েছে এটি। তো আপনারা চাইলেই এই পোস্টে আবেদন করতে পারেন। তো বন্ধুরা অফিসিয়ালি বিজ্ঞপ্তি এখন সেইভাবে প্রকাশ করা হয়নি, তবে যেটা অনুমান করা হচ্ছে যে এই পুজো আবহের পরেই, অর্থাৎ নভেম্বর কিংবা ডিসেম্বরের মাঝামাঝি বা শেষ নাগাদ কিন্তু সম্পূর্ণ ফুল নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নোটিফিকেশান আসা মাত্র এবং ফর্ম ফিল আপ শুরু হওয়া মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই করে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্ক থেকে সেখানে জয়েন হয়ে থাকবেন, তাহলে সব আপডেট, সব খবর সবার আগে জানতে পেরে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আরআরবি যে আরপিএফ তার এসআই এবং কনস্টেবল উভয় পোস্টের যে খুঁটিনাটি বিষয় সেই সংক্রান্ত আলোচনা। আমি আশা করলাম যে সব কিছুই আপনাদের বোঝাতে পেরেছি। যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কিছু সম্পর্কে জানার থেকে থাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনার কোন পার্টটা ভালো লেগেছে এবং এই সংক্রান্ত বিষয় আপনি আরও জানতে চান কিনা, বা আপনার যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে আপনি নিচের কমেন্ট বক্সে দ্বিধাবোধ না করে অবশ্যই করে কমেন্ট করবেন। এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল ঘন্টা প্রেস করে রাখবেন এরকম নতুন আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। থ্যাংক ইউ, ধন্যবাদ।